আমি আপনাকে বিয়েটা করতে পারবো না পিয়াস, কারণ আমি রাজ। কথাটা শেষ হতে না হতেই আমার গালে থাপ্পড় পড়ল। আমি গালে হাত দিয়ে অসহায় দৃষ্টিতে পিয়াসের দিকে তাকিয়ে আছি। চুপ পপ, আর একটা কথাও বলবে না। আমার শরীরের হলুদ তোমার গায়ে লেগে গেছে। কাল কাজী এসে বিয়ে পড়াবে। তুমি এখন থেকে তোমার হৃদয়ে শুধু আমাকেই রাখবে, আর কেউ তোমার না। তুমি শুধু আমার আছো। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো আলো। পিয়াস আমার কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায়, আর আমি গালে হাত দিয়ে বসে আছি। চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। এই লোকটা কেন এমন? উনার বাড়িতে থাকি বলে যা ইচ্ছে তাই করবে। কেন আমাকে উনাকেই বা বিয়ে করতে হবে? আমি উনার আশ্রয়ে থাকি বলে? আমি এতিম বলে? আজ যদি আমার আব্বু আম্মু বেঁচে থাকত, তাহলে আমি প্রাণ খুলে আমার মনের কথাটা বলতে পারতাম। নিজের বাড়িতে থাকতে পারলে একটু প্রাণ ভরে শ্বাস নিতে পারতাম। এখানে তো উনার অনুমতি নিয়েই সব কাজ করা লাগে। জোর করে আমাকে পেতে চাইছে, আমি জানি না কি লাভ হবে এতে। আম্মু যে কেন তার প্রিয় বান্ধবীকে আমাকে রাখার দায়িত্ব দিয়ে গেল? কেন আমি নিজে পারতাম না নিজের দায়িত্ব নিতে? কেন আম্মু কেন এমন করলে? আমি মানছি খালাম্মা মানুষটা ভীষণ ভালো, কিন্তু ওই পিয়াস আমাকে পাওয়ার জন্য পাগল। আমার যে একটা মন আছে, আমি যে কাউকে ভালো লাগতে পারে, আমি যে কাউকে ভালোবাসতে পারি, তা উনি কেন বোঝেন না? সঠিক সময়ে কাজী এসে বিয়ে পড়িয়ে চলে গেলেন। বিয়েটা হয়েই গেল শেষ পর্যন্ত। আমি আটকাতে পারলাম না, আর কেই বা আমার কথা শুনত? বিয়ের সাজগুলো যেন শরীরে কাটার মতো বিঁধছে। ব্যালকনিতে দাঁড়িয়ে স্থির চাহনিতে আকাশটাকে দেখছি। এমনটা না হলেও পারত। পেটে কারুর হাতের স্পর্শ অনুভব করলাম। বুঝতে বাকি রইল না এটা পিয়াস। আমি পিয়াসকে সরালাম না। পিয়াস আমাকে আরো বেশি শক্ত করে ধরল। আলো, আজকে আমি অনেক খুশি। আমি তোমাকে নিজের করে পেয়েছি। ওই দেখো আকাশের চাঁদটা, কত সুন্দর লাগছে। তবে তোমার থেকে সুন্দর নয়। হুম। আমি পিয়াসকে ছেড়ে দিয়ে রুমে এলাম। শরীর থেকে গহনাগুলো খুলতে লাগলাম। আপনি আমাকে বিয়ে করেছেন ঠিকই। হয়তো আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না। পিয়াস আমাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে সজোরে থাপ্পড় মারল। আমি ফ্লোরে পড়ে যাই, আমার চুলের মুঠি টেনে তুলে। এই কেন রে? তুই আমাকে কেন ভালোবাসতে পারবি না? কি নেই আমার বল? আমি দেখতে অসুন্দর। আরে আমি চাইলে তুড়ি মেরে হাজার হাজার মেয়েকে আমার পায়ের কাছে নিয়ে আসতে পারি, তুই জানিস? আচ্ছা, তোকে কি দিল তুই আমাকে ভালোবাসতে পারবি বল? টাকা, গহনা, গাড়ি, বাড়ি কোনটা? পিয়াস আমাকে বিছানায় বসিয়ে আমার পা ধরে কথাগুলো বলছে। উনার চোখ দুটো লাল হয়ে আছে। আমি উনার দিকে তাকিয়ে আছি। উনি আমাকে ঠেলা দিচ্ছেন। আমি এবার মুখ খুলি। ভালোবাসা তো গাড়ি, বাড়ি, টাকা, গহনা, রূপ দিয়ে তো হয় না। আমি রাজকে ভালোবাসি যে। আমার এই মন জুড়ে যে শুধুই রাজের অবস্থান। আপনি আমাকে বিয়ে করেছেন, আপনি আমার স্বামী হতে পারেন, কিন্তু আমি আপনাকে কখনোই মন থেকে মেনে নিতে পারব না। আমি স্বামীর জায়গা রাজকেই দিব। পিয়াস রাগে চিৎকার করে উঠলেন।
তোর লজ্জা করে না রে বিয়ে করা স্বামীর কাছে নাগরের নাম নিতে? পিয়াস মুখ সামলে কথা বলুন। এই গলা নামিয়ে কথা বল। আমি ভেবেছিলাম কিছুটা সময় দিল হয়তো তুই ওই রাজকে ভুলে যাবি, কিন্তু না, তুই তো দেখছি একটু সময় দিলই নাগরের হাত ধরে পালিয়ে যাবি। পালিয়ে যাব তো? কিছুদিন সময় কেন, আমি চাইলে এই মুহূর্তে পালিয়ে যাব। আমার কথা শুনে পিয়াস জোরে জোরে হাসতে থাকে। আমাকে কি তুই বোকা মনে করিস? তুই একবার যখন আমার খাঁচায় বন্দী হয়েছিস তোর যে আর মুক্তি নেই আলো, আর সেই সুযোগ আমি তোকে দিব না। তুই আজ কেন আর কখনো যাতে না পালাতে পারিস তার ব্যবস্থাই করছি। পিয়াস আমার ঠোঁটে তার বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্লাইড করতে থাকে। আমি রাগে উনাকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়াই বিছানা থেকে। একটানে আমার পুরো শাড়ি খুলে ফেলি। ও বিয়ে করেছেন যখন শরীরটাকে ভোগ করবেন না তাই কি কখনো হয়? আসুন জোর করে যখন বিয়ে করেছেন শরীরটাকেই বা ভোগ করবেন না কেন? পিয়াস আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। হাতে বেল্ট পাকিয়ে নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। এত তেজ তোর? আমি তোর সব তেজ আজ ভাঙব। পিয়াস আমাকে এলোপাথারি মারছে। প্রথমবার ব্লেডের আঘাত শরীরে পড়েছে। সারা শরীরে যন্ত্রণা হচ্ছে। আমি এত কাঁদছি পিয়াসের একটুও মন গলছে না। আমি আর সহ্য করতে পারছি না। কেউ বাঁচাতেও আসছে না। বেশ কিছুক্ষণ পর উনি ব্লেড ফেলে দিয়ে আমার চুলের মুঠি টেনে ধরে। এই মারটা মনে থাকলে আর কখনো তোর ওই নাগরের নাম মুখেও আনবি না। পিয়াস আমাকে ছেড়ে দিয়ে রুম ছেড়ে বেরিয়ে যায়। আমি সোজা হয়ে শুয়ে বিছানার চাদর খামচে ধরে শরীরে জড়িয়ে নিয়ে চিৎকার করতে থাকি। বিছানার ফুলগুলো আমার শরীরে বড্ড কাটার মতো বিঁধছে। আমি চিৎকার করে হাসতে হাসতে কেঁদে ফেলি। হায়রে জীবন, কোনো দাম নাই। আমার এত সুন্দর কপাল বাসর রাতে স্বামীর হাতে মায়ের। কি জানি এমন দিনে আর কেউ আমার মতো স্বামীর হাতে মায়ের খেয়েছে কিনা। আমি আর সহ্য করতে পারছি না। আমার মাথাটা ভীষণ ঘুরছে, চোখ দুটো ঝাপসা হয়ে আছে। সকালে ঘুম ভাঙলে আমি দেখি পিয়াস আমার শরীরের ক্ষতগুলোয় মলম লাগিয়ে দিচ্ছে। আমি হা 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 করে হেসে উঠি। জুতা মেরে গরুদান করছেন বুঝি? পিয়াস আমাকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরল। আমি আসলে এমনটা করতে চাইনি। রিয়েলি সরি আলো। আসলে তুমি ওই রাজের নাম মুখে নিলে তো, তাই আমি মাথা ঠিক রাখতে পারিনি। খুব খুব কষ্ট হচ্ছে না তোমার? কষ্ট হচ্ছে তো। আপনি যখন মেরেছিলেন তখন কষ্টটা হয়নি। এই যে আপনি মলম লাগাচ্ছেন অনেক কষ্ট হচ্ছে। তা মলম যখন লাগাতে চাইলেন, মলম না লাগিয়ে নুন ছিটাতে পারতেন তো। আমার উপশম হতো। আমি দাঁতে দাঁত চেপে কথাগুলো বললাম। পিয়াস আমাকে বুক থেকে তুলে আমার হাত দুটো ধরল। আলো, আমি কথা দিচ্ছি আমি আর এমন কিছু করব না, বিশ্বাস করো। কিন্তু তার আগে কথা দাও তুমি ওই রাজকে ভুলে যাবে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি পিয়াসকে আর কিছু বললাম না। ওয়াশরুমে যাওয়ার জন্য নামতে গেলে দেখি আমার পরনে শাড়ি, তাও আবার পরিপাটি করে পরানো। আমার বেশ মনে আছে আমি তো শাড়ি খুলে ফেলে দিয়েছিলাম। আমি আমার মাথার চুল স্পর্শ করলাম, দেখি চুলগুলো ভিজা। আমি পিয়াসের দিকে তাকালাম। আমি তোমাকে গোসল করিয়ে দিছি। আসলে তুমি সেন্সলেস ছিলে, তার ওপরে গতকালের সারাদিনের ধকল ছিল। আমি ভাবলাম গোসল করিয়ে দিল হয়তো তুমি একটু ফ্রেশনেস ফিল করবে তাই। আর তাছাড়া তোমার শরীরে মলম লাগানোর জন্য গোসলটা বেশি প্রয়োজন ছিল।
আমি পা গুটিয়ে নিয়ে জোড়সড় হয়ে বসে পিয়াসের দিকে তাকালাম। কিছুটা তাচ্ছিল্যের সুরেই বললাম, ও শুধু মলম লাগিয়ে দিবেন বলেই গোসল করালেন? নাকি আমার সেন্সলেস থাকার সুযোগ নিয়ে কিছু করেছেন, যার জন্য গোসলটা বেশি গুরুত্বপূর্ণ ছিল? পিয়াস আমার গায়ে হাত তুলতে গিয়েও থেমে গেল। কি হলো, মারবেন না? পিয়াস আমার গাল দুটো চেপে ধরল। আমি এতটাও নিচু প্রকৃতির মানুষ নই যে তোর ঘুমানোর সুযোগ নিয়ে কিছু করব। কিছু করার চাইলে অনেক আগেই করতাম। আমি জানি না তোর এত কিসের অহংকার। তোর তো বাবা মা নেই, পরের আশ্রয়ে থাকিস। আশ্রিতা, এতিম মেয়ে ছেলে, পরের দয়ায় বেঁচে আছিস তো। তারপরেও এত দেমাক। পিয়াস আমাকে ছেড়ে দিয়ে বেরিয়ে যায়। আমি কেঁদে ফেলি। এখন আমার কাছে শরীরে মায়ের ব্যথাগুলো অতি তুচ্ছ মনে হচ্ছে। বুকে খুব ব্যথা করছে। আমি এতিম, আমি আশ্রিতা, আমি জানি তো। কিন্তু কথাগুলো এভাবে বলে গেলেন কেন? উনাদের বাড়িতে থাকি বলে আমার কি কোনো আত্মসম্মান নেই? যা খুশি করা যায় আমার সাথে। হঠাৎ দরজায় 3টে টোকা পড়ে। আমি দ্রুত চোখের পানি মুছে নিয়ে শরীরে আঁচল ঢাকা দিই। কে? ভিতরে আসুন। আলো অনেক বেলা হয়ে গেছে। নিচে আসো, নাস্তা করতে হবে তো। ভাবি, আমার ভালো লাগছে না, আমি নাস্তা করব না। তবে আমি একটু পর নিচে আসছি। ও মা, আলো কি হইছে? খাবে না কেন? দেখি চোখ মুখ তো শুকনা লাগছে। ভাবি আমার কাছে এসে গালে হাত বুলিয়ে বলে। হঠাৎ আমার গলায় হাত দেয়। আলো, তোমার গলায় এই দাগ কিসের? দেখি কালশিটে পড়ে গেছে তো। আমি আঁচলটা গায়ে আরো বেশি করে টেনে নিলাম। ও কিছু না ভাবি। ওই গহনা পরে ঘুমাচ্ছিলাম তো, তার হয়তো কিছুতে লেগে ছিলে গেছে, তাই কালশিটে পড়েছে। আমি মেডিসিন লাগিয়েছি তো। ভাবি আমার কথা সত্যি বিশ্বাস করল কি না জানি না। আমার পাশে বসে আমার মাথায় হাত রাখল। আলো, এই সংসারটা হচ্ছে একটা যুদ্ধের ময়দান। সেখানে নয় তোমাকে জিততে হবে আর না হয় হারতে হবে। তবে আমি জানি তুমি যেমন মেয়ে, তুমি ঠিক জিতবেই। আমি ভাবিকে জড়িয়ে ধরলাম। কি জানি ভাবি কথাগুলো এমনি বলল, নাকি কিছু আন্দাজ করে বলল। তবে কেন জানি না, ভাবির কথাগুলো শুনে মনটা একটু হালকা লাগল। আলো, চলো নাস্তা করে নিবে। আমি আর কোনো কথা বললাম না। জানি ভাবিকে খাবো না বললে ভাবি শুনবে না। সেরকম হলে ভাবি নিজের হাতেই তুলে খাইয়ে দিবে। বিউটিশিয়ান এর মেয়েরা আমাকে সাজিয়ে চলে যায়। আমি আয়নায় নিজেকে দেখছি। একজন এতিম কত অসহায় হয়। পরের আশ্রয় থাকলে কত কি না সহ্য করতে হয়, কত কিছু ত্যাগ করতে হয়। নিজের ভালোবাসাকে মাটির তলায় কবর দিতে হয়। আজ যেন আব্বু আম্মুকে অনেক বেশি কাছে পেতে ইচ্ছে করছে। আব্বু আম্মু বেঁচে থাকলে আমি আর 5 জনের মতোই আমার ভালোবাসার মানুষটার পাশে থাকতে পারতাম। দুচোখ বেয়ে টপটপ করে 2-3 ফোঁটা পানি পড়ল। আমি সেগুলাকে যত্ন সহকারে হাতের তালুতে রাখলাম। আলো, মা তৈরি হয়ে গেছ? কই দেখি আমাদের আলোকে আজ কেমন লাগছে। আমি খালাম্মার গলার আওয়াজ শুনে খালাম্মার দিকে ফিরলাম। খালাম্মা আমার থুতনিতে হাত রাখে। বাহ, আমাদের আলোকে যে আজ ডানা কাটা পরি লাগছে। যার থেকে চোখ সরানোই যাচ্ছে না। কিন্তু এত কিছুর মধ্যেও চোখে পানি কেন?
বুঝেছি, মা বাবার কথা মনে পড়ছে তাই তো। আমি খালাম্মাকে জড়িয়ে ধরে শব্দ করেই কেঁদে ফেললাম। আমি কি করে বোঝাই তোমায়? আমার বুকের ভিতরটা যে ফেটে যাচ্ছে। খালাম্মা আমার চোখের পানি মুছিয়ে দেয়। পাগলি মেয়ে আমার, এভাবে কেউ কাঁদে? তোমার বাবা মা তোমাকে দেখছেন তো, ওই আকাশের তারা হয়ে। এখন তোমাকে কাঁদতে দেখে উনারা তো আরো বেশি কষ্ট পাবেন। আর তুমি কি চাও উনারা কষ্ট পান? আমি ফোপাতে ফোপাতে মাথা নাড়িয়ে না বলি, আমি তো তোমার মা, তোমার বাবা তো বাবাই, আমরা আছি তো। আর আমার ছেলেও তোমাকে অনেক বেশি ভালোবাসা দিয়ে আগলে রাখবে। খালাম্মা আমাকে এনে বসিয়ে দিল পিয়াসের পাশে। পিয়াস আমাকে দেখে কিছু বলল না। মেহমান এসে আমার হাতে গিফটের বক্স দিচ্ছেন, আর আমি হাসিমুখে তাদের সালাম করছি। এমন ভাব করছি যেন আমি অনেক খুশি। কিন্তু আমার বুকের ভিতরে যে তোলপাড় হচ্ছে তার শব্দ কেউ শুনতে পাচ্ছে না। আমি মুখ নিচু করে ফেলি। খুব কষ্ট হচ্ছে আমার। হঠাৎ আমি খুব পরিচিত একটা গলার স্বর শুনে মুখ তুলে তাকাই। আর আমি ভীষণ অবাক হয়ে যাই। আমি মুখ তুলে তাকাই আর খুশিতে আত্মহারা হয়ে যাই। আমার সামনে যে রাজ দাঁড়িয়ে, আমার ভালোবাসার মানুষটা। আমার চোখে পানি চলে আসছে। আমি উঠে দাঁড়িয়ে পড়ি। রাজ হাসিমুখে এসে দাঁড়ায় আমার সামনে। একটা ফুলের তোড়া আমার হাতে এগিয়ে দেয়। আমি কাঁপা কাঁপা হাতে ফুলের তোড়াটা নিই। রাজ পিয়াসের সাথে হাত মিলায়। ছোট ভাইয়া, আপনার বিবাহিত জীবন সুখের হোক এই দোয়াই করি। আর ভাবি জি, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই। আল্লাহর কাছে দোয়া করি আপনারা যেন অনেক সুখে থাকেন। আমি রাজকে দেখছি। রাজের কথা শুনে আমার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ে। রাজ কি বলছে এগুলো? পিয়াস আমার কাঁধে হাত রাখে। আমি পিয়াসের দিকে তাকাতে পিয়াস আমাকে দেখে হাসল। ধন্যবাদ রাজ, তুমি যখন আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছো, সেই দোয়া কবুল হবে। আর আমরা সুখী দম্পতি হব। আর তাছাড়া আমার ভালোবাসার জোর আছে, আমরা সুখী হব। পিয়াস রাজের হাত ধরে কথাগুলো বলে। আমি শুধু রাজকেই দেখছি। রাজ কত সহজে হেসে হেসে কথাগুলো বলল। আমি রাজের হাত ধরতে যাব বলে হাত বাড়ালাম। পিয়াস আমাকে টেনে নিয়ে ডান্স ফ্লোরে চলে এলো। লাইট অফ হয়ে ব্লু লাইট জ্বলে উঠল, গানের সুর উঠল। জানম 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 সাথ চালনা यूं কসম তুমহে কসম আকে মিলনা यही। পিয়াস আমাকে নিয়ে নাচছে। আমি পিয়াসের সাথে তাল মিলিয়ে ডান্স করছি ঠিকই, কিন্তু আমার নজর এখন শুধুই রাজের দিকে। রাজ আমাকে দেখছে, শুধু দেখছে না, হাততালি দিচ্ছে মুখে হাসি রেখে। নাচ শেষে সবাই হাততালি দিচ্ছে। হঠাৎ দেখলাম রাজ চোখের কোণে হাত দিয়ে পুনরায় হাসি মুখে হাততালি দিচ্ছে। আমি বুঝতেছি না কি হচ্ছে। রাজ আমাকে দেখে এত স্বাভাবিক কি করে আছে। খালাম্মা আমার কাছে এসে আমাকে আর পিয়াসকে জড়িয়ে ধরল। আমার আর পিয়াসের কপালে চুমু দিল। মাশাল্লাহ, আমি দোয়া করি আমার ছেলে মেয়ে যেন সারা জীবন এভাবেই থাকে। আরে বেগম, এই নাচ দেখে মনে হচ্ছে আল্লাহ ওদের দুজনকেই দুজনের জন্য বানিয়েছে। বাবাই কথাগুলো এসে বলল। বড় ভাইয়া ভাবিও এসে আমাদের পাশে দাঁড়ালেন। বড় ভাইয়া আমার আর পিয়াসের হাত দুটো হাতে রেখে হাসলেন। এবার আমাদের পরিবার সম্পূর্ণ হলো, তাই তো বাবা? হুম, হলো তো।
খালাম্মা আমার কাছে এসে গালে হাত দিয়ে মুখটা তুলে ধরল। কি হয়েছে, চোখে পানি কিসের? এত আনন্দের দিনে চোখের পানি যে ফেলতে নেই। আমি আর চোখে রাজকে দেখছি। রাজ এখানে এলোই যখন, তাহলে আমার সাথে এমন ব্যবহার করছে কেন? হঠাৎ বড় ভাইয়া রাজকে আমাদের কাছে নিয়ে এলো। এই রাজ, তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন? আয় তোকে আলোর সাথে পরিচয় করিয়ে দিই। আলো এর নাম রাজ। এই রাজ কিন্তু আমাদের পরিবারের একজন। তুই খান চাচাকে চিনিস তো? রাজ খান চাচার ছেলে। আর তার সাথে রাজ আমাদের ইন্ডাস্ট্রির অফিসের কাজগুলো দেখাশোনা করে যখন আমরা আউট অফ সিটি চলে যাই। ও বাবাকে সাহায্য করে। আমরা কিন্তু ওকে ভাই হিসেবেই মানি। এতক্ষণে আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হল। তাই জন্য রাজ এখানে। কত সুন্দর অভিনয় করছে। ও কি বুঝতে পারছে না আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে? পিয়াস জোরে হেসে উঠল। বড় ভাইয়া, তুমি কি ভাবছ আলো আর রাজের কি পরিচয় নেই? ওরা কি এর আগে দুজন দুজনের সাথে কথা বলেনি? রাজ মনে হলো একটু বিব্রত হয়ে পড়ল। জি ভাইয়া, আমি ভাবিকে দেখেছি। তবে ভাবির সাথে তেমন কথা হয়নি। আমি যত রাজকে দেখছি তত বেশিই অবাক হচ্ছি। রাজ এতটা বদলে গেল। রাজের কি আমার সাথে সম্পর্কটার কথা কিছু মনে পড়ছে না? পিয়াস আমার কোমরে হাত রাখল। কানের কাছে মুখ নিয়ে এসে বলল, তোমার প্রেমিক কত ভালো নাটক করতে পারে। আমি পিয়াসকে কিছু বললাম না। পিয়াসের দিকে এক ঝলক তাকিয়ে মুখটা সরিয়ে নিলাম। খালাম্মা আমার কাছে এসে হাত ধরলেন। আলো, রাজ কিন্তু আমাদের আর এক ছেলে। সম্পর্কে তোর দেবর হয়। দেবর কথাটা শুনে ইচ্ছে করছে নিজেকে মাটিতে মিশিয়ে ফেলি। যার সাথে সংসার করব বলে স্বপ্ন দেখেছিলাম, আজ তাকে দেবর মানতে হবে। খালাম্মা আমার হাতটা শক্ত করে ধরে। আলো, একটা কথা রাখবি আমার? আমি অস্পষ্ট স্বরে বলি। কি বলো? তুই আমাকে খালাম্মা না, শুধু মা বলে ডাকবি। বল মা। ঠিক আছে মা। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আয়নার সামনে দাঁড়াই। কখনো ভাবিনি আমাকে এমন কিছুর সম্মুখীন হতে হবে। হ্যাঁ রাজ, আমাকে বলতো ওর আর এক মা বাবা আছে, কিন্তু সেটা যে খালাম্মা বাবাই, আমি তা স্বপ্নেও ভাবিনি। তাহলে কি আমার সব আশার আলো নিভে গেল? দরজা বন্ধ করার আওয়াজ পেয়ে আমি ঘুরে তাকাই। পিয়াস পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে ওয়াশরুমে ঢুকল। আমি আলমারি থেকে একটা চাদর বের করে মেঝেতে পাতি। বিছানা থেকে বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ি। পিয়াস আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করি। এ কি আলো, তুমি মেঝেতে শুয়েছ কেন? ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। হ্যাঁ, তা ঘুমাও না। বিছানা থাকতে মেঝেতে কেন? উঠে আসো। আমি এখানেই থাকব। আপনার সাথে এক বিছানায় থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি কড়া গলায় কথাগুলো বললাম। কিন্তু উনার ধমকে আমি কেঁপে উঠলাম। তবুও আমি মেঝেতেই শুয়ে রইলাম। এখানে কি কোনো শুটিং চলছে? নাকি নাটক চলছে? আপনার সাথে এক বিছানায় থাকা সম্ভব নয়? এসব ন্যাকামি বন্ধ করো। এমনিতেই অনেক রাত হয়েছে, আমি কোনো ঝামেলা চাইছি না। বিছানায় শুতে আসো। আমি শুনেও না শোনার ভান করি। চুপ করে শুয়ে পড়ে থাকি। কি হলো, শুনতে পাচ্ছ না? বিছানায় চলো।
অনেকক্ষণ হয়ে গেল আমি কিছু বলছি না দেখে পিয়াস আমাকে জোর করে বিছানায় এনে ছুঁড়ে ফেলে দিল। এভাবে জোর করে এনে ফেলায় আমার কোমরে ব্যথা লাগল। আমি কোমরে হাত দিয়ে উঠে বসতে গেলে পিয়াস আমার হাত দুটো বিছানায় শক্ত করে চেপে ধরে আমাকে শুইয়ে দিল। ভালোভাবে বললে কাজ হয় না, তাই না? কালকের মাইরের কথা মনে নেই না? আলো, আমি তোমাকে ভালোবাসি। বলো না, কি করলে তুমি আমাকে ভালোবাসবে? আমি পিয়াসের কথাগুলো শুনে পিয়াসকে ধাক্কা দিয়ে উঠার চেষ্টা করি। বলছি তো আপনাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। আমি শুধু রাজকেই ভালোবাসি। পিয়াস আমার হাত দুটো শক্ত করে চেপে ধরল। উফ, রাজ, এই রাজের মধ্যে কি আছে যা আমার নেই? চুপ থাকিস না, উত্তর দে। আমি কিছু বললাম না, পিয়াসের থেকে শুধু মুখটা ফিরিয়ে নিলাম। পিয়াস আমাকে কিছুক্ষণ দেখল, তারপর গলায় মুখ ডোবাল। আমি চোখ বন্ধ করে ফেললাম। পিয়াস নাক দিয়ে আমার গালে স্লাইড করছে। শাড়ির আঁচল সরিয়ে দিয়ে পেটে ঠোঁট বুলাচ্ছে। আমি ফুপিয়ে কান্না করতে থাকি। উনি আমার ঠোঁটে ঠোঁট মিলালেন, আমি ঠোঁট শক্ত রাখলাম। উনি ঠোঁট ছেড়ে দিয়ে আমাকে দেখছেন, কারণ আমি কান্না করছি। উনি আমার উপর থেকে সরে যান। আমাকে কি ধর্ষক মনে হচ্ছে তোর? আমি তোর স্বামী, আমার অধিকার আছে। কিন্তু আমি অধিকার ফলাবো না। তাহলে কাল সকালে উঠে আবার বলবি তোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ধর্ষণ করেছি। আমি উনার দিকে তাকিয়ে চোখের পানি মুছে নিই। আমি তো প্রথম রাতেই বলেছি আমার শরীর ভোগ করতে পারেন। ভোগ করবেন বলেই তো বিয়েটা করেছেন। পিয়াস আমাকে ঠাসঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। আমি সজোরে কেঁদে ফেললাম। আরে তোকে কিভাবে বললে বলবি আমি তোকে সত্যিই ভালোবাসি? যদি তোর শরীরটাকেই ভালোবাসতাম তাহলে 5টা মাসের রাতগুলোই আমার কাছে যথেষ্ট ছিল। পিয়াস আমাকে ছেড়ে দিয়ে ব্যালকনিতে উঠে চলে যায়। আমি বিছানায় শুয়ে কাঁদছি। এই মুহূর্তে আমার রাজের মুখটাই চোখে ভাসছে। সকালে ঘুম ভাঙলে দেখি পিয়াস বিছানায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। আমার গোত্রাতের কথা মনে পড়ে আমি পিয়াসের দিকে তাকিয়ে আছি। হঠাৎ পিয়াসের চোখে চোখ পড়তেই আমি দ্রুত উঠে ওয়াশরুমে চলে যাই। কিচেন রুমে এসে ভাবির সাথে হাত লাগাই। টেবিলে নাস্তার প্লেটগুলো রাখতে থাকি। তারপরেই বাবাই আর ভাইয়া চলে আসে। গুড মর্নিং এভরিওয়ান। আরে বাহ, আজ তো বেশ সুস্বাদু সুগন্ধ পাচ্ছি। বাবাই এর কথায় ভাবি জোরে হেসে ফেলে। তা তো পাবেন, কারণ আজ যে নাস্তা আমাদের আলো বানিয়েছি। মম, এটা সত্যিই অনেক সুস্বাদু। যদি জানতাম আলোর হাতের রান্নার এত গুণ, তাহলে অনেক আগেই আলোকে রান্না করার দায়িত্ব দিয়ে দিতাম। বড় ভাইয়ার কথায় আবার সবাই হেসে ওঠে। আমি মুখ নিচু করে দাঁড়িয়ে আছি। মা আমার পিঠে হাত রাখলেন। তুই যে আলোকে দিয়ে রান্না করাতিস, তা ওর পড়াশোনাটা কি তুই করে দিতিস বুঝি? ও মা, তুমি না। আলো, তুই কিছু বলবি না? জি, আমার আব্বু আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসতেন। খালাম্মা আমার কথা শুনে মাথায় হাত রাখলেন। কষ্ট পাস না আলো। আর এই যে আমি সবাইকে বলছি, হ্যাঁ আমি জানি আলোর হাতের রান্না ভালো। তার মানে এই নয় যে আলো প্রতিদিন রান্না করবে। হাজার হোক আলো নতুন বউ, তাই ও এখন বেশি রান্না করবে না। ঠিক আছে মা জননী, আপনি যা রায় দিবেন। বড় ভাইয়া কথাগুলো বলে হাসতে লাগল। মা আমাকে চেয়ারে বসিয়ে দিল।
আলো পিয়াস নাস্তা করতে আসবে না। ভাবি আমাকে জিজ্ঞাসা করলে আমি ভাবিকে কিছু বলতে যাব তার আগেই মা বলে ফেলল। আমি দেখে এলাম ও কাজ করছে। আমাকে বলেছে খানিকক্ষণ পর শুধু 1 কাপ কফি পাঠিয়ে দিতে। ও তাহলে ঠিক আছে। এই যা। রাজ বলেছিল রুমে নাস্তা দিয়ে আসতে, আমি একদম ভুলে গেছি। আমি নাস্তাটা রাজকে দিয়ে আসছি। রাজ এখানেই আছে। আমার রাজ এখানেই আছে। আমি ওর কাছে যাব। রাজকে নাস্তা আলো দিয়ে আসবে। তুমি আসো, আমার একটা ফাইল খুঁজে পাচ্ছি না, খুঁজে দিবে। ভাবি আমার হাতে নাস্তার প্লেটটা ধরিয়ে দিয়ে ভাইয়ার সাথে চলে গেল। আমি তো ভাবতেই পারছি না আমি সত্যিই রাজের কাছে যাব। আলো তাড়াতাড়ি গিয়ে ছেলেটাকে দিয়ে আয়। আর এসে পিয়াসের কফিটাও নিয়ে যাস। আমি সিঁড়ি দিয়ে উঠে এক ছুটে রাজের রুমে চলে এলাম। রাজ তখন শার্ট পরে বোতাম লাগাচ্ছে। আমি নাস্তার প্লেটটা বেড সাইডের টেবিলে রাখলাম। কোনো কিছু বিবেচনা না করেই রাজকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। রাজ, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি তোমাকে ভালোবাসি রাজ। রাজ আমাকে টান দিয়ে বুক থেকে তুলে দিল। আমাকে ভুলে যাও আলো। তোমার বিয়ে হয়ে গেছে। তোমার স্বামী তোমাকে অনেক ভালোবাসে। তার কাছে যাও, তাকে ভালোবাসো। উহু, তাকে ভালোবাসো। তার কাছে যাও। আমাকে ভুলে যাও। কথাগুলো কত সুন্দরভাবে বললে বলো। তোমার একটুও কষ্ট হচ্ছে না রাজ? আমি রাজের শার্টের কলার টেনে ধরে নাড়তে থাকি। রাজের বুকে মাথা দিয়ে কান্না করি। তোমার কি কিছু মনে নেই রাজ? আমাদের 1 বছরের সম্পর্কের স্মৃতি কিছুই কি আর তোমার মনে পড়ে না? এমন অনেক সম্পর্ক আছে 5 বছর পর তারা আলাদা হয়ে যায়। আর এটা তো মাত্র 1 বছর। কতটা তাচ্ছিল্যের সুরে কথাগুলো বললে। তুমি কি আমার বুকের ভিতরের দুমড়ে মুচড়ে যাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছ না? আমি এই বাড়ির নুন খেয়েছি আলো, এদের সাথে বেইমানি করতে পারবো না। আর তাছাড়া এনারা আমাকে ছেলের আসনে বসিয়েছেন, আমি এনাদের কষ্ট দিব না। আমি রাজের কথা শুনে স্তব্ধ হয়ে যাই। ওর কাছে 1 বছরের সম্পর্কটা কোনো মানে নেই। ওর কাছে পরিবারের সম্পর্কটাই আগে। আমি রাজের রুম থেকে কাঁপা কাঁপা পায়ে বেরিয়ে আসি। একটা দীর্ঘশ্বাস ফেলে কফি নিয়ে রুমে আসি। নাকে বিদঘুটে গন্ধ পেয়ে নাকে আঁচল চাপা দিই। আমি কফিটা বেড সাইডের টেবিলে রাখি। 7 সকালে এইসব ছাইপাশ না খেলেই কি নয়? জানেন ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। বুকের ভিতর অনেক জ্বালা। সিগারেট খেলে বুকটা সামান্য ঠান্ডা হয়। উঠুন, আমি বিছানা গুছাবো। পিয়াস উঠে দাঁড়ায়, আমি বিছানা ঠিক করতে লাগলাম। প্রেমিক এত তাড়াতাড়ি ছেড়ে দিল? আরও বেশিক্ষণ প্রেমিকের বুকে মাথা দিয়ে থাকতে পারতে তো। আমি বিছানার চাদর ঠিক করছিলাম। হঠাৎ পিয়াসের এমন কথা শুনে আমি পিয়াসের দিকে তাকাই। তা আপনার লোকের রুমে উকি মারার স্বভাব আছে বুঝি? শাট আপ। নিজের বিয়ে করা স্ত্রী পরপুরুষের বুকে মাথা রাখছে। এটা দেখে পৃথিবীর কোনো স্বামী নিজেকে ধরে রাখতে পারবে না। আমি বাড়িতে কোনো ঝামেলা চাইছিলাম না। তাই আমি দেখেও চলে আসছি, কিছু বলিনি। বাহ, চমৎকার। তাই একান্তে রুমের মধ্যে ঝামেলা করতে চাইছেন, তাই তো?
হ্যাঁ, আমি আমার প্রেমিকের বুকে মাথা রেখেছিলাম। তো কি করবেন আপনি, গায়ে হাত তুলবেন নাকি? আলো চিৎকার করছো কেন? গলা নামিয়ে কথা বলো। দোষ করেছ আবার আমার মুখের ওপর কথা বলছো, লজ্জা করে না তোমার? না, আমার লজ্জা করে না। আমি আপনাকে স্বামী হিসাবে মানি না। বেশ করেছি, 100 বার করব। আর পরপুরুষ কাকে বলছেন? পরপুরুষ তো আপনি। আরে লজ্জা তো আপনার করা উচিত, জোর করে বিয়ে করলেন তো। পিয়াস আমাকে শরীরের সর্বশক্তি দিয়ে থাপ্পড় মারল। আমি টাল সামলাতে না পেরে বিছানায় পড়ে যাই। ঠোঁটের কোণে তরল কিছু গড়িয়ে আসে, হাতে নিয়ে দেখি রক্ত। আমি বিছানার চাদর খামচে ধরে শব্দ করেই কেঁদে ফেলি। ছোট ভাইয়া, আমি কি ভিতরে আসতে পারি? এই কথা শুনে উঠে বসে দেখি রাজ আসছে। হয়তো ও আমার কষ্টটা সহ্য করতে পারেনি। ও আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে। আমি চোখের পানিটা মুছে নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়াই। পিয়াস মাথা নাড়িয়ে রাজকে রুমে আসতে বলে। রাজ পিয়াসের দিকে একটা ফাইল এগিয়ে দেয়। ভাইয়া, এটাতে আপনার একটা সাইন করা লাগবে। হুম দে। তুই তাহলে কবে ফিরছিস? ভাইয়া, 2 দিন পর। আচ্ছা, সাবধানে যা, নিজের খেয়াল রাখিস। ঠিক আছে ভাইয়া। রাজ, তুমি কোথায় যাবে? আমি যাব তোমার সাথে। রাজ আমার দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল। আমি রাজের কাছে যাওয়ার জন্য রুমের বাইরে পা দিতেই পিয়াস আমার হাত ধরে টেনে নিল। নিজের বুকের সাথে আমাকে শক্ত করে ধরে রেখেছে। রুমের দরজাটা বন্ধ করে দিয়ে আমাকে নিয়ে বিছানায় পড়ে গেল। আমার কেটে যাওয়া ঠোঁটের কোণটায় ঠোঁট ছোঁয়াল। আমি চোখ বন্ধ করে ফেললাম। পিয়াস আমার কপালে, গালে, চোখে, ঠোঁটে অনবরত চুমু দিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে পিয়াস এমন করেই চলেছে। আমি এতক্ষণ নীরবে অশ্রু ঝরাচ্ছিলাম, তাই পিয়াস কোনো পাত্তাই দিচ্ছিল না। আমি জোরে কান্না শুরু করে দিই। পিয়াস থেমে যায়, আমাকে কিছুক্ষণ ভালো করে দেখে। আমার চোখের পানি মুছিয়ে দেয় নিজের হাতে। তুমি এত বেহায়া কেন আলো? যে তোমাকে ভালোবাসে না, তুমি তার পিছনেই পড়ে আছো। অথচ যে তোমাকে ভালোবাসে, তুমি তার দাম দেওয়া তো দূর, তার দিকে ভালো করে তাকাচ্ছই না। আলো, আই রিয়েলি লাভ ইউ, তুমি কেন বুঝতে চাইছ না? ভালোবাসে, আমাকে রাজ ভালোবাসে। আপনার জন্যই ও আমাকে দূরে ঠেলে দিয়েছে। আমাদের 1 বছরের রিলেশন। ও আমাকে অনেক ভালোবাসে। এটা হয়তো আপনার কারসাজি, আপনি কিছু করেছেন তাই রাজ আমাকে ছেড়ে দিল। পিয়াস আমার হাতের বাহুটা শক্ত করে চেপে ধরে। আমি ব্যথা পাই, কিন্তু তা প্রকাশ করি না। দাঁতে দাঁত চেপে সহ্য করে নিই। যদি রাজ তোমাকে ভালোবাসত তাহলে ও একবার হলেও আমাকে জানাতো। তোমার ছবি আমি যখন ওকে দেখিয়েছিলাম, ও কিছুই বলে নাই। সত্যিই রাজ যদি তোমাকে ভালোবাসত তাহলে বিয়ের আসরেও এসেই ও বলতো তোমাকে ভালোবাসে। পিয়াস কথাগুলো বলে উঠে চলে গেল। দরজাটা শব্দ করেই বন্ধ করে গেল। আমি আওয়াজ পেয়ে সামান্য কেঁপে উঠলাম। পিয়াস কি বলে গেল? রাজ আমাকে ভালোবাসে না। রাজ আমার ছবি দেখেছিল, কিন্তু তারপরও পিয়াসকে বলেনি যে সে আমাকে ভালোবাসে। আমি ফুপিয়ে কান্না শুরু করলাম। আমি মোবাইলটা হাতে নিয়ে রাজের নাম্বার ডায়াল করলাম। বুঝলাম ও আমার নাম্বার রিজেক্ট লিস্টে ফেলে রেখেছে। রাগে আমি আমার ফোনটা ছুঁড়ে ফেললাম। দেওয়ালে লেগে ফোনটা আধখানা হয়ে গেল।
আমি মাথার চুল ধরে চিৎকার করতে করতে বসে পড়লাম ফ্লোরে। দুপুরে ভাবি খেতে ডাকলে জানিয়ে দিই আমার শরীর খারাপ, আমি খাবো না। ভাবি আর আমাকে জোর করেনি। তবে রাতে আমি নিচে আসলাম ভাবিকে রান্নার কাজে সাহায্য করার জন্য। আলো, একটা সত্যি কথা বলবি? কি ভাবি, বলো। সবকিছু ঠিক আছে তো? মানে তোর আর পিয়াসের সম্পর্ক? ভাবি, তুমি হঠাৎ এমন কথা বলছো কেন? না, পিয়াসকে দেখলাম বেশ রেগেমেগে বেরিয়ে গেল। তাছাড়া তুই আজ সারাদিন নিচে আসলি না, দুপুরে খেলিও না তো? না না ভাবি, সব ঠিক আছে। আমার শরীরটা খারাপ লাগছিল তাই দুপুরে খাই নাই। সেই জন্য বিকালে খেলাম তো। ওই তো 1 কাপ চা আর আধখানা বিস্কিট। আলো, এত কম খেলে হয় বলতো? আর তোর যদি খুব শরীর খারাপ লাগে তাহলে পিয়াসকে কল দিয়ে ডক্টরের কাছে নিয়ে যেতে বল। ভাবি, ডক্টরের দেখার মতো কিছু হয় নাই, এমনি শরীরটা মেচ মেচ করছিল। বড় ভাইয়া বলল পিয়াসের আসতে একটু রাত হবে। ভাবি আমাকে খেয়ে নিতে বলল। আমার খেতে ইচ্ছা করছে না, তাই ভাবিকে মিথ্যা বললাম উনি এলে একসাথে খেয়ে নিব। ভাবি আর কথা বাড়ালো না, আমার গালে হাত রেখে মুচকি হেসে চলে গেল। পিয়াস বাড়িতে আসে রাত তখন 10:30। তুমি জেগে আছো? ঘুমাওনি এখনো? আপনি হাত মুখ ধুয়ে নিচে আসুন, আমি খাবার দিচ্ছি। পিয়াস হয়তো কিছু বলতো, আমি না শুনেই নিচে চলে আসলাম। প্লেটে খাবার দিতে দিতে পিয়াস চলে আসলো। আমি গ্লাসে পানি ঢেলে পিয়াসের সামনে দিয়ে চলে আসতে গেলেই পিয়াস আমার হাতটা ধরে ফেলে। বসবা না? আমার ভীষণ ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। এতক্ষণ যখন রাত জেগে আমার জন্য খাবার নিয়ে বসেছিলে তখন আমার সামনে বসই না। আমি কারুর জন্য রাত জেগে খাবার আগলে বসে থাকিনি। আপনি এসেছেন, আমি জেগেছিলাম। আর বাড়ির সবাই এখন ঘুমে, তাই আমি আপনাকে খাবার বেড়ে দিয়েছি। ভাঙ্গবে তবু মুচকাবে না। আমার হাত ছাড়ুন, আমি শুতে যাব। এই হাত তো ছাড়ব বলে ধরিনি, তাই না? মানে? দেখো, আমাকে যদি তোমার জায়গায় ভাবি কিংবা মা খাবার দিত তাহলে আমার কাছে বসতো। এখন তুমি যখন খাবার বেড়ে দিয়েছো তোমাকেও যে বসতে হবে। আমি বুঝতে পারছি, আর কিছু বলে লাভ হবে না। পিয়াস শুনবেন ও না, তাই বাধ্য হয়ে আমি বসে পড়লাম পিয়াসের পাশের চেয়ারটায়। পিয়াস আর একটা প্লেটে খাবার তুলে আমার সামনে রাখল। আমি পিয়াসের দিকে তাকাতেই পিয়াস ইশারা করল খাবারটা খাওয়ার জন্য। আমার খাওয়া হয়ে গেছে তো। মিথ্যা বলছো তুমি। তোমার চোখ মুখ বলে দিচ্ছে তুমি খাওনি। আমার চোখ মুখ দেখে বলছেন আমি খাইনি। আপনি কি কোনো জ্যোতিষী নাকি যে গণনা করে বলে দিল? আমি তো বলছি আমি খেয়েছি। পিয়াস হা 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 করে হাসতে শুরু করল। আলো, আমাকে গণনা করতে হবে কেন? খাবারের পরিমাণ দেখেই তো মনে হচ্ছে এইটা দুইজনের খাবার। বাড়িতে সবাই খেয়েছে, শুধু তুমি আর আমি ছাড়া। আমি কিছু বলতে যাব তার আগেই উনি আমার মুখে খাবার দিয়ে দিল না। আবার যখন এক লোকমা তুলতে গেলেন আমি হাতটা ধরে নিলাম। আমি খেতে পারব, আপনার খাইয়ে দেওয়া লাগবে না। পিয়াস আমার দিকে চোখ বড় করে তাকালো। আমি আর কিছু বললাম না। পিয়াস আমাকে খাওয়াতে লাগলো, আমি খেতে থাকলাম।
মাঝরাতে সিগারেটের তীব্র গন্ধে ঘুম ভেঙে যায়। আমি গুটি গুটি পায়ে ব্যালকনিতে আসি। পিয়াস একটা জ্বলন্ত সিগারেট হাতে নিয়ে আছে। সিগারেট দেখা যাচ্ছে না, মনে হচ্ছে একটা আগুনের ডেলা নিয়ে আছে। সিগারেটটা শেষ হয়ে গেছে, উনি এবার ফেলে দিবেন। তাই আমি কিছু না বলে চলে আসতে যাব, তখন দেখি পিয়াস ওই সিগারেটের শেষ অংশটা ঠোঁটে নিতে যাচ্ছে। আমি দ্রুত এসে সিগারেটের শেষ অংশটা ফেলে দিল। কি করছেন কি? এক্ষুনি তো ঠোঁটটা আপনার পড়ে যেত। পিয়াস আমাকে দেখছে। আমি পিয়াসকে বকছি সেই জন্য নয়। আমি নিজের অজান্তেই কখন পিয়াসের ঠোঁটে আঙুল ছুঁয়ে দিয়েছি তা আমি নিজেও জানি না। যখন খেয়াল হলো আমি পিয়াসের থেকে 2 হাত দূরে সরে আসলাম। এরপর যখন চলে আসতে গেলাম পিয়াস আমার শাড়ির আঁচল টেনে ধরল। আমাকে ভালোবাসা যায় না? আমি কি স্বামী হিসেবে খুব খারাপ? চলবে।